আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো বাংলাদেশে 28 মামলায় অভিযুক্ত 9,500, গ্রেফতার শতাধিক, কড়া পদক্ষেপ শেখ হাসিনা সরকারের। প্রকাশিত সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ বদল একাধিক নিয়মে, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাই স্কুলে 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা গ্র্যাজুয়েট শিক্ষকও এবার থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে প্রিন্সিপালের পদের জন্য আবেদন করতে পারবেন। হাই স্কুলের স্নাতক শিক্ষকও এইচএসের প্রিন্সিপাল পদে যোগ্য, হাইকোর্টকে সরকার। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার গর্জে উঠলেন আসামের বরাক উপত্যকার মানুষ। নদী টপকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা, ওপারের পণ্য বয়কটের ডাক আসামে। শিলচরে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের র্যালিতে আচমকা পথচারী সংখ্যালঘু যুবকের উপর হামলা। বড় পদক্ষেপ শেখ হাসিনা সরকারের, হিংসা কবলিত ফেনী, রংপুর, চট্টগ্রামের পুলিশ কর্তাদের বদলি বাংলাদেশে। কৃষকদের দাবি না মানলে আর ক্ষমতায় ফিরছে না বিজেপি, হুঁশিয়ারি মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, প্রতিবাদ ও নিন্দায় মুখর ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। রঞ্জিত সিং হত্যাকাণ্ডে আজীবন কারাবাস রাম রহিমের, সাজা শোনাল বিশেষ সিবিআই আদালত। বাংলাদেশে অস্থিরতা, প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ রাজ্য সরকারের। এবং সর্বশেষ খবরটি হলো, দেশ জুড়ে কমছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 12,337 জন, সুস্থ হয়েছেন 19,452 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 164 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ঘোষণা আগেই ছিল, সেই মতো জোর কদমে চলছে তদন্ত। ধর্ম নির্বিশেষে অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মতো সক্রিয় বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে শুরু করেছে ধরপাকড়। এখনও পর্যন্ত হামলার ঘটনায় 28টি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতসহ 9,525 জনকে আসামি হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ পুলিশ। এই ঘটনার মামলায় এখনও পর্যন্ত 229 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে প্রকাশিত সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ বদল একাধিক নিয়মে। সোমবার প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষার ডেটশিট। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর তরফে সমস্ত খুঁটিনাটি বিষয় অফিসিয়াল ওয়েবসাইট cbsc.gov.in এ উল্লেখ করা হয়েছে। সমস্ত করোনা বিধি মেনে দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী 30 নভেম্বর থেকে, চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে 1 ডিসেম্বর, শেষ হবে 22 ডিসেম্বর। সিবিএসইর তরফে সন্ময় ভরদ্বাজ জানান, দশম শ্রেণীর ডেটশিট সরাসরি স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে, কারণ স্কুলগুলি পরীক্ষার ব্যবস্থা করবে। বোর্ডের কাজ প্রশ্নপত্র তৈরি করা। তবে 17 নভেম্বর দশম শ্রেণীর এবং 16 নভেম্বর দ্বাদশ শ্রেণীর মাইনর সাবজেক্টের পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে। করোনা অতিমারির কথা মাথায় রেখে নিজেদের স্কুলেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হতে পারে, অর্থাৎ অন্য স্কুলে পরীক্ষার আসন পড়বে না। তার জন্য পরীক্ষা শুরুর কিছু আগে থেকে স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। 10:30টার পরিবর্তে 11:30টায় শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য আগে যেখানে 15 মিনিট সময় দেওয়া হতো, সেখানে এবার মিলবে 20 মিনিট। 2020 সালে দেশ জুড়ে চোখ রাঙিয়েছিল করোনা ভাইরাস, যার জেরে হাজারোর পরিকল্পনা করেও শেষমেশ পরীক্ষা বাতিল করতে হয়েছিল। তবে এবার অফলাইনেই হবে পরীক্ষা। 2টি টার্মে ভাগ করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। প্রথম টার্মের দিনক্ষণ ঘোষিত হলো, যেখানে সবই অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় 90 মিনিট। আর দ্বিতীয় টার্ম হবে আগামী বছর মার্চ এপ্রিলে। 2টি টার্ম শেষ হলে তবেই পরীক্ষার ফল প্রকাশিত হবে। অপরদিকে হাই স্কুলের স্নাতক শিক্ষকও এইচএসের প্রিন্সিপাল পদে যোগ্য, হাইকোর্টকে সরকার। হাই স্কুলে 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা গ্র্যাজুয়েট শিক্ষকও এবার থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে
প্রিন্সিপালের জন্য আবেদন করতে পারবেন। গত 30 সেপ্টেম্বর সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এক নোটিফিকেশন জারি করে এ ব্যাপারে আদালতকে জানিয়ে দিয়েছিল। আসাম সেকেন্ডারি এডুকেশনের এক রুলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দায়ের করা একটি মামলার পরই সেকেন্ডারি এডুকেশন এই নোটিফিকেশন জারি করেছে। উল্লেখ্য, আসাম সেকেন্ডারি এডুকেশন প্রভিন্সিয়ালাইজেশন রুল 2018 রুল 12(3) অনুযায়ী হাইয়ার সেকেন্ডারি স্কুলে প্রিন্সিপাল পদের জন্য হাই স্কুলে 17 বছরের অভিজ্ঞতা থাকা গ্র্যাজুয়েট শিক্ষকরা আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে। অথচ এর আগে প্রিন্সিপাল পদের জন্য হাই স্কুলের শিক্ষকদের বঞ্চিত করা হয়েছিল। এরপর বদরপুরের এংলার বাজার পাবলিক হাই স্কুলের শিক্ষক সমরজিৎ চন্দ্র সহ অন্য কয়েকজন সংশ্লিষ্ট রুলসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন। গ্র্যাজুয়েট আবেদনকারী হাই স্কুলে 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুলের নয় হাই স্কুলের এভাবে সমতুল্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় ওই রুলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করার পর সেকেন্ডারি এডুকেশনকে নোটিশ জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে 17 বছরের অভিজ্ঞতা থাকা হাই স্কুলের গ্র্যাজুয়েট শিক্ষকদেরও হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল পদে আবেদন করতে পারবেন বলে সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশে অস্থিরতা, প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ রাজ্য সরকারের। বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতার পরে রাজ্য গোয়েন্দা বিভাগ একটি সতর্কতা জারি করে এই সতর্কবার্তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার সোমবার প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যে কোনোরকম সাম্প্রদায়িক উস্কানিমূলক গুজব না ছড়িয়ে পড়ে সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে। রাজ্য সরকার সমস্ত পুলিশ কমিশনারেট, অতিরিক্ত সিপি, এসপি, ডিআইজি এবং আইজিপি, উত্তরবঙ্গের আইজি, আঞ্চলিক আইজি, এডিজি এবং রেলওয়ের ডিজিপিকে লিখিত নির্দেশ পাঠিয়েছে। তাদের সতর্ক থাকতে বলার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, আমরা রাজ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি সহ্য করব না এবং সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশকে যে কোনো ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করতে বলা হয়েছে। অপরদিকে রঞ্জিত সিং হত্যাকাণ্ডে আজীবন কারাবাস রাম রহিমের সাজা শোনালো বিশেষ সিবিআই আদালত। 2002 সালে রঞ্জিত সিং হত্যার ঘটনায় ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে আজীবন কারাবাসের সাজা শোনালো পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। গত 8 অক্টোবর ডেরা সাচ্চা সৌদা প্রধান এবং আরও 4 জনকে দোষী সাব্যস্ত করা হয়। 2002 সালে সাংবাদিক এবং রাম রহিমের তৎকালীন আত্মসহায়ক রঞ্জিত সিংহকে হত্যার দায়ে তাকে এই সাজা শোনানো হয়েছে। যাবজ্জীবন কারাবাসের সাথেই তাকে জরিমানাও করা হয়েছে। আদালত জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করে রঞ্জিত সিংকে হত্যা করেন রাম রহিম। রোহতক জেল থেকে রাম রহিম ক্ষমা প্রার্থনা করলেও তার আবেদন গৃহীত হয়নি। সাধারণ একজন মানুষকে পরিকল্পিত হত্যার দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। গুরমিত রাম রহিম সিং, জসবীর সিং, শবদিল সিং, কৃষাণলাল এবং ইন্দ্র সাইকে ভারতীয় দণ্ডবিধির 302 এবং 120 ধারায় রঞ্জিত সিংহ হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জসবীর সিং, কৃষাণলাল এবং ইন্দর সাইকে অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে। অপরদিকে কৃষকদের দাবি না মানলে আর ক্ষমতায় ফিরবে না বিজেপি, হুঁশিয়ারি মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে প্রতিবাদী কৃষকদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরামর্শ দিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজস্থানের জুনু জেলায় এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কৃষকদের দাবিগুলি না মানলে এই সরকার ক্ষমতায় ফিরতে পারবে না। বিজেপি নেতারা ভোটমুখী উত্তরপ্রদেশের একাধিক গ্রামে ঢুকতে পারছেন না বলে দাবি করেন তিনি। বলেন, আমি মিরটের, আমার এলাকায় কোনো বিজেপি নেতা কোনো গ্রামে পা রাখতে পারেন না। মিরট কেন, মুজফ্ফরনগর, বাগপত কোথাও ঢুকতে পারছেন না তারা। তিনি প্রয়োজনে কৃষকদের পাশে থাকতে কি পথ ছাড়বেন? মালিক জানান, তিনি চাষিদের সঙ্গে আছেন। বর্তমানে রাজ্যপাল পদ ছাড়তে না হলেও দরকারে তিনি তাও করবেন। পশ্চিম উত্তরপ্রদেশের জাট নেতা মালিক জানান, তিনি প্রতিবাদী চাষিদের হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের সঙ্গে বলতে গেলে ঝগড়া করেছেন। তাদের বলেছেন, আপনারা ভুল করছেন, এমনটা করবেন না।
সত্যপাল মালিকের বক্তব্য, সরকার আইনগতভাবে ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিলে সমস্যা মিটে যায়। কৃষকরাও 3টি বিলের ইস্যু আপাতত দূরে সরিয়ে রাখতে পারে, কারণ সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। একটি মাত্র বিষয় আছে যা আপনারা করছেন না, কেন এমএসপি ছাড়া কিচ্ছু হবে না। তবে তিনি প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কোনো বার্তা দেবেন না, তবে ব্যক্তিগতভাবে নিজের মতামত জানাবেন, বলেন সত্যপাল মালিক। সরকার চাইলে তিনি কেন্দ্র কৃষকদের মধ্যে মধ্যস্থতা করতে রাজি বলেও জানান সত্যপাল মালিক। বলেন, একটাই বিষয় আছে যাতে সমস্যা মিটবে, আপনারা এমএসপির গ্যারান্টি দিন, আমি চাষিদের বুঝাবো। 3টি কৃষি আইন যখন স্থগিত আছে তখন এখন সরিয়ে রাখুন, ওদের এমএসপির গ্যারান্টি চাই, নয়তো ওরা শেষ হয়ে যাবে। ওর চেয়ে কমে কোনো বোঝাপড়াই হবে না। কৃষকরা 1 বছরের উপর দিল্লি সীমান্ত অবরোধ করে বসে আছেন, দাবি 3টি কেন্দ্রীয় কৃষি আইন বাতিল করতে হবে। এর আগেও সত্যপাল মালিক কৃষকদের সমর্থনে মুখ খুলে বলেন, ওদের অপমান করা যাবে না। অপরদিকে বাংলাদেশে দুর্গা প্রতিমা ও মণ্ডপ ভাঙচুর এবং হিন্দুদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। গতকাল আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দাপত্র তুলে দিয়েছে সংগঠন। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান বলেন, বাংলাদেশে ওই ঘটনায় নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তবে বাংলাদেশের ঘটনায় ত্রিপুরায় শান্তি সম্প্রীতিতে ব্যাঘাত ঘটে, এমন পরিস্থিতি এড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক। অপরদিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার গর্জে উঠলেন আসামের বরাক উপত্যকার মানুষ। সোমবার বাংলাদেশের পতাকা পুড়িয়ে আন্তর্জাতিক সীমানা পেরোনোর চেষ্টা করে বাংলাদেশের পণ্য বয়কট করে প্রায় 10,000 মানুষ আন্দোলনে সামিল হন। বিশ্ব হিন্দু পরিষদের ডাকেই এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ভারত সেবাশ্রম সংঘ, শঙ্কর মঠ, গৌড়ীয় মঠ, বজরং দল, আরএসএসের মহিলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের জাজ এতটাই বেড়ে যায় যে করিমগঞ্জ জেলায় কুশিয়ারা নদী পেরিয়ে শতাধিক আন্দোলনকারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। হাইলাকান্দিতে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়ানোর উদ্যোগও নেওয়া হয়। এদিকে বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ রাখার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বাংলাদেশ চাইতে সে দেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে এই হিংসা ষড়যন্ত্রেরই একটা অংশ। করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা মিশন রঞ্জন দাস বলেন, পাকিস্তানের সঙ্গে আগে যেভাবে আমরা সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছিলাম, সেভাবেই ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তবে ওই দেশ খেতে পাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত খাদ্য সামগ্রী আসছে তা বয়কট করা দরকার। আমরা প্রধানমন্ত্রীকে এ নিয়ে চিঠি লিখেছি। আমরা অনুরোধ করেছি বাংলাদেশকে যাতে একটা কড়া বার্তা দেওয়া যায়, সেখানে যাতে হিন্দুদের আর হয়রানি করা না হয়, সেজন্যই এই বার্তা দেওয়া দরকার। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ভুলে গিয়েছে পাকিস্তানের হাত থেকে তাদের বাঁচিয়েছিল ভারতই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।